আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। তোমরা সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। যেহেতু ক্লিয়ার বলছো, তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করি। তোমাদের সাথে গত ক্লাসে আমরা তোমাদের ম্যাথ বইয়ের প্রথম চ্যাপ্টারের 1.2 পর্যন্ত 2 এর অর্ধেক পর্যন্ত মেবি করেছিলাম। আজকে 1.2 এর বাকি যে টাইপগুলো আছে এগুলো করব, দেন হচ্ছে নেক্সট চ্যাপ্টারগুলো আলোচনা করব। ঠিক আছে? কালকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। ওকে, আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের 1.2, 1.3 এবং যদি 4 পর্যন্ত যাওয়া যায় করব। ঠিক আছে? আচ্ছা, দেখো 1.2 যে চ্যাপ্টারটা, এটা পেজ নাম্বার হচ্ছে 10 পৃষ্ঠা। ঠিক আছে? দেখো সবাই বইটা সামনে বের করে নাও। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো, দেখি একটু কি বলছো। কুইজ প্রতিদিনই থাকে, প্রতিদিনই কুইজের মার্ক দেওয়া হবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম জানিয়েছো। আশা করি সবাই অনেক ভালো আছো, তাই না? অনেকে জিজ্ঞেস করেছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আমিও ভালো আছি। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। এখানে বলছে দেখো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো, এগুলো আমরা নেক্সট গত ক্লাসে শিখেছি, মৌলিক সংখ্যার যে ব্যাপারটা। তারপর আছে হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া কিভাবে নির্ণয় করতে হয়, সহমৌলিক জোড়াটা তো কালকে বুঝিয়েছি, তাই না? যদি যে সংখ্যার মধ্যে সহমৌলিক কিনা নির্ণয় করতে বলবে সেই সংখ্যাকে কি করতে হয় মনে আছে? ওই সংখ্যাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। করার পর ওই দুইটা সংখ্যার মধ্যে যদি এক ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক না থাকে, তাহলে ওই দুইটা সংখ্যাকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। কালকে এটা দেখিয়েছি, আশা করি পারবে। আমরা 3 নাম্বার থেকে আজকে ম্যাথগুলো করব। আর সহমৌলিক নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো, আশা করি নেই। ঠিক আছে? যেহেতু আগেও করেছি চ্যাপ্টারগুলো, একদম ইজি চ্যাপ্টার। আচ্ছা, দেখো এখানে বলছে যে 3 নাম্বারটা, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে বিভাজ্য। এখানে বলছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো, 6 দ্বারা বিভাজ্য কোনগুলো, 4 দ্বারা, 9 দ্বারা। ঠিক আছে? এখন ধরো অনেক বড় একটা সংখ্যা দিলাম তোমাকে, দিয়ে বললাম যে এই সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য। তুমি মানে 1 সেকেন্ডেই যাতে বলে দিতে পারো যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা বা 3 দ্বারা বিভাজ্য কিনা। কয়েক সেকেন্ডেই যাতে মুহূর্তের মধ্যেই তুমি উত্তরটা দিতে পারো, তার কয়েকটা নিয়ম আছে। কি নিয়ম? 2 দ্বারা বিভাজ্য কি না এটা বোঝার একটা ইজি প্রসেস হচ্ছে সংখ্যাটা যদি জোড় হয়। ঠিক আছে? সংখ্যাটা যদি জোড় হয় মানে সংখ্যার এককের ঘরে লাস্টের যে ডিজিটটা সেটা যদি জোড় সংখ্যা হয় বা শূন্য হয়, তাহলে ওই সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? যেমন ধরো এখানে আছে কত, 2 দ্বারা আচ্ছা 2 দ্বারা বিভাজ্য আমরা এমনিতেই পারবো, তাই না? ধরো এই যে প্রথম সংখ্যাটা 545, 45 এর লাস্টের ডিজিট কত? 5। এককের ঘর আমরা ডান দিক থেকে হিসাব করি না, ওই এককের ঘর ধরো আছে 5। এখন এই 5 কি 2 দ্বারা বিভাজ্য না, তাহলে ওই সংখ্যাটাও 2 দ্বারা বিভাজ্য হবে না, যত বড় সংখ্যাই হোক। ঠিক আছে? 2 এর নিয়ম একদম ইজি, পারবো আমরা আশা করি। আর লাস্টের ডিজিট যদি শূন্য হয় তবুও সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে যে ডিজিটের কথা বলবে বা যে সংখ্যাটার কথা বলবে, পুরো সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক বা ডিজিট যোগ করার পর যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য এরকম কোনো সংখ্যা হয়, তাহলে ওই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন প্রথম সংখ্যা ধরো খ নাম্বারটা, কয়ের কি বলছে 6774, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না, এটা নির্ণয় করার জন্য আমরা কি করব? দেখো 6774 এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না। 6 দ্বারা না, আমরা আগে 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখি। 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? এই যে ডিজিট গুলো আছে না, প্রত্যেকটা ডিজিটের যোগফল নির্ণয় করতে হবে। ধরো প্রথম ডিজিট এখানে কত, 6 যোগ এটা কত, 7 যোগ 7 যোগ 4, এগুলোর যোগফল কত হবে দেখো তো? 6 আর 7 কত হলো? 13। 13 আর 7 20, 20 আর 4 24। তাহলে এই ডিজিট গুলার যোগফল যে 24 হলো, এই 24 কি 3 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না? 3 আর 24, তার মানে কি এই 24 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে 6774 সংখ্যাটা এটাও অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? মানে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে কি হবে না এটা নির্ভর করবে সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এ পর্যন্ত সবাই তো বুঝতে পেরেছো, তাই না?
আচ্ছা, আর 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি জানো? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাটির লাস্টের 2টা ডিজিট, এককের ঘর আর দশকের ঘর, এই 2টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ধরো এই সংখ্যাটি, এই সংখ্যাটি যদি কত লিখছিলাম 6774 জায়গায় আমরা লিখলাম হচ্ছে 84, ঠিক আছে? এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা, কত দ্বারা? 4 দ্বারা। এটা বোঝার উপায় হচ্ছে এই যে লাস্টের ডিজিট দুইটা না, একক আর দশক স্থানীয় অঙ্ক, এই 2টা ডিজিট যত বড় সংখ্যা, এদিক দিয়ে যদি আরো থাকতো হচ্ছে 8 3, এত বড় সংখ্যাও যদি থাকতো, লাস্টের যে 2টা ডিজিট, এই 2টা ডিজিট দ্বারা গঠিত সংখ্যা কত? 84। 84 কি 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু দেখি। 4 দুগুণে 8, আবার 4 একে 4, 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে, মানে জাস্ট লাস্টের 2টা ডিজিট যদি বিভাজ্য হয় পুরো সংখ্যাটাই বিভাজ্য হবে 4 দ্বারা। এটা গেল 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে? এবার আসো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম আরো সহজ। এই যে লাস্টের ডিজিটটা যদি 0 অথবা কি হয় 5 হয়, লাস্টের ডিজিট কোন সংখ্যার শেষের অঙ্কটা, মানে একদম একক স্থানীয় অঙ্কটা যদি 0 অথবা 5 হয় তাহলে এই পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে কত গেল? 2 3 4 এ পর্যন্ত গেল, 5 পর্যন্ত গেল, তাই না? এবার আসো 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোন সংখ্যা যদি 2 দ্বারাও বিভাজ্য হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। মানে তাকে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, কেবলমাত্র তখনই ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 6 দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপর দেখতে হবে, মানে 2 বার পরীক্ষা করতে হবে, তারপর দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 2টা দ্বারাই হয় তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো একটা দ্বারা যদি বিভাজ্য হয়, ধরো 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, এরকম হলে কিন্তু 6 দ্বারা বিভাজ্য। 14 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা 6 দ্বারাও বিভাজ্য হবে না। 14 তো 6 দ্বারা বিভাজ্য না, তাই না? আবার ধরো 18, এই 18 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, দেখো 9 দুগুণে 18, 3 দ্বারা বিভাজ্য, 3 6 18, তার মানে সংখ্যাটা। এরপর আছে হচ্ছে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটা তোমাদের বইয়ে নেই, লাস্টের 3টা ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় পুরো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে। 11 নিয়ম আছে। 9 দ্বারাটা আছে তোমাদের বইয়ে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম আর হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করার নিয়ম একই। সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? মানে 3-এর নিয়ম আর হচ্ছে 9-এর নিয়ম, এই দুইটা একই। তাহলে আমরা আশা করি এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো আমরা পারবো, তাই না? আচ্ছা, তাহলে বলো তো এই 3 নাম্বার যে ম্যাথ আছে তোমাদের, এই ম্যাথগুলো তোমাদের কি করে করে বুঝিয়ে দিতে হবে নাকি তোমরা বুঝে গেছো? যদি চাও তাহলে আমি করাবো, আর যদি বলো যে স্কিপ করেন, আমাদের মনে আছে, মনে পড়ে গেছে, তাকে ঠিক আছে। তার মানে তোমরা সবাই এগুলো পারো। আমরা এবার 4 নাম্বারটা একটু দেখি। জাস্ট প্রত্যেকটা নিয়ম থেকে, প্রত্যেকটা টাইপ থেকে আমরা একটা একটা করে, মানে জাস্ট রিক্যাপ করার জন্য, মাথায় যাতে এগুলো থাকে বা নিয়ে আসতে পারি, এই জন্য আমরা এইগুলো নিয়ে আলোচনা করছি আজকে। 4 নাম্বার কি বলছে দেখো, যে এই যে খালি ঘর চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। একটু আগে আমরা কি শিখলাম, যে কোন সংখ্যার ডিজিট বা অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন ধরো খ নাম্বার অঙ্কে কি আছে? 8 1 2, লাস্টে আছে কত? 7 4। ধরো আমরা লিখলাম এখানে একটা খালি ঘর, তারপরে আছে কত? 7 4। এখন বলছে যে এই যে একটা সংখ্যা লিখছে, মাঝখানের একটা ডিজিট লিখে নাই। এখন এই মাঝখানের ফাঁকা ঘরে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে ওই, মানে ওই অঙ্কটা নিয়ে পুরো সংখ্যা যেটা গঠিত হবে সেটা যাতে 9 দ্বারা বিভাজ্য হয়। আমরা কি জানি? আমরা জানি যে অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। অঙ্কগুলো কি কি আছে এখানে? 8 1 যোগ 2 যোগ আমরা জানি না ফাঁকা ঘর, যোগ 7 যোগ হচ্ছে 4। আচ্ছা, এমনিতেই যদি ফাঁকা ঘরটা ছাড়া যোগ করি, দেখো কত আসে? 8 আর 1 9, 10 11, 11 আর 7 18, 18 আর 4 হচ্ছে 22। 22 কি 9 দ্বারা বিভাজ্য? না, 9 দ্বারা বিভাজ্য না। তাহলে 9 দ্বারা বিভাজ্য 22 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত?
27। তাহলে এখানে আছে 22, 27 হতে গেলে আর কত লাগছে? 5। তাহলে কিন্তু পুরো ডিজিট গুলোর যোগফল কি হয়ে যায়? 27 হয়ে যায়। 27 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত বলো? 36। তাহলে 36 বানাইতে গেলে আবার দেখা যায় যে কত লাগে? 5 আর 9 14 লাগে। এখানে তো 14 বসানোর জায়গা নেই, আমাদের ডিজিট বসানো যাবে মাত্র একটা, তার মানে 14 বসানো যাবে না। তাহলে এখানে কি বসাইতে হবে? অবশ্যই 5 বসাতে হবে। ঠিক আছে, এই 5 বসালে এখানে কি হবে? পুরো অঙ্কটা বা পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? এই ছোট ছোট ম্যাথ গুলো তোমাদের এমসিকিউ টাইপে বেশি আসবে, অথবা জ্ঞানমূলক যে ক নাম্বার টাইপের যে প্রশ্নগুলো ওইখানে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে 4 নাম্বার গুলো পারবে কিনা, নাকি ডিটেইলস করাবো এটা বলো। সাইদ কি বলছো? 8 হ্যাঁ হ্যাঁ হয়েছে অ্যানসার। কিভাবে হলো জাস্ট এটাই দেখাচ্ছিলাম। ওকে, তাহলে আমরা 5 নাম্বারটা একটু দেখি। 5 নাম্বার কি বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিন্তু বলছে, এটাও একটু দেখিয়ে দেই কিভাবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে যা কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 দিয়ে বাকি 4টা শূন্য, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? আচ্ছা, এটা কি 3 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না? অবশ্যই 3 দ্বারা বিভাজ্য না। কারণ কি? এই ডিজিট গুলো যোগ করলে কি 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসে? এগুলো যোগ করলে কত আসে? 1 আসে। 1 তো 3 দ্বারা বিভাজ্য না। তাহলে অবশ্যই এর সাথে আরো 2 যদি আমরা যোগ করি, দেখো তো এটার সাথে আরো 2 যোগ করলে 10,002। এই 10,002 কে যদি আমরা ডিজিট গুলা যোগ করলে যোগফলটা কত আসবে? 3 আসবে না? দেখো তো 1 আর 2 যোগ করলে তখন এই সংখ্যাটা কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটি হচ্ছে 10,002। কিভাবে হলো বুঝতে পারছো তো নাকি? আর বর্ণনা করে বা ডিটেইলসে লিখতে গেলে তাহলে আমাদের লিখতে হবে যে আমরা জানি পুরোটা অঙ্ক করতে হবে। ঠিক আছে? তোমরা যেহেতু আমরা এগুলো করেছি, আমরা ক্লাস দেখতে পারবো, রেকর্ড ক্লাস আছে। আর যেহেতু অনেকেরই এটা বাধ্যতামূলক না, পরীক্ষায় নেই, জাস্ট জানার জন্য এবং হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য তোমাদের এগুলো করানো হচ্ছে। ঠিক আছে? আমরা জানি যে কি লিখবে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত লিখবে? এত লিখার পর লিখবে যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য হবে, নির্ণয় সংখ্যাটি হবে এই 1000 প্লাস হচ্ছে 2। এইভাবে করতে হবে। ঠিক আছে? যদি চাই আর কি, এগুলো ওইভাবে আসে না আসলে, জাস্ট জানার জন্য আমরা দেখাচ্ছি। কে লিখছো এটা? আউসাফ, থ্যাংক ইউ। আউসাফ দেখি সব পারে, অনেক সহজ। আচ্ছা, কে লিখছো? কুমার রায়, দেবজিৎ, ওকে, পারবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা একটা করে নিয়ম দেখিয়ে দিচ্ছি আর স্কিপ করছি। ঠিক আছে? আমি স্কিপ করার পরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর না থাকলে তো মাশাআল্লাহ। ঠিক আছে? 6 নাম্বারটা কি বলছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 7টা 9, তাই না? ওইটা কত দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য। এখন 7টি 9 যদি আমরা লিখি, ধরো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টি 9, 1 2 3 4 5 6 7। এটা কি 6 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না? এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টি যদি 9 হয়, 6 দ্বারা তো বিভাজ্য হবেই না, বোঝাই যাচ্ছে। কারণ কি? কারণ এটা 2 দ্বারা বিভাজ্য না। 2 দ্বারা বিভাজ্য না হলে তো 6 দ্বারা হবেই না, কারণ 2 দ্বারাও হতে হবে, 3 দ্বারাও হতে হবে। আমাদের প্রশ্নটা কি ছিল আর একটু দেখে নেই। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাতে সেটা 6 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 6 দ্বারা বিভাজ্য করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। আগে এটাকে কি করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে। 6 কে 6, 3 9, হ্যাঁ, আবার হচ্ছে 6 6 36,
লিখলে আবার 3 আবার 9 এভাবে নামতে নামতে যে সংখ্যাটা পাবো আমরা, হ্যাঁ, দেন যদি লাস্টে কোনো অবশিষ্ট থাকে তাহলে ওটা মাইনাস করতে হবে। ঠিক আছে, ওই লাস্টে যেটা আমাদের অবশিষ্ট থাকবে ওটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ধরো এই 9টা নামালাম, কত হলো 39, আবার 6 6 36, আবার 3, আবার এই 9টা নিয়ে আসলাম, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এভাবে আমরা করতে থাকবো, পারবে না? এভাবে করতে করতে দেখবো লাস্টে কত অবশিষ্ট থাকতেছে, 3 অবশিষ্ট থাকতেছে। এখন 3 মাইনাস করে দিলেই কিন্তু সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, সরি 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, এটা কি পারবে তোমরা বলো, নাকি একদম পুরোটা ডিটেইলস করাবো? কারণ ওখান থেকে 3 মাইনাস করলেই তো আচ্ছা লাস্টের 9 যে সংখ্যাটা 3 মাইনাস করলে কি লাস্টে 96 আসবে, 99 এর জায়গায়, তাই না? এরকম। ওকে, পারবে। আচ্ছা, এবার আসো 7 নাম্বারটা। 7 নাম্বারটা আরো ইজি। এখানে বলছে, দেখো কি বলছে, যে 3 0 5 2 7 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে কি, বড় থেকে ছোট। এটাকে বড় থেকে ছোট সাজালে কি হবে, 7, তারপর কত আছে 5, হ্যাঁ 2 3 0। বৃহত্তম সংখ্যাটা 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য কিনা এটা মানে লিখতে বলছে তোমাদের। দেখো তো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা জানি যে লাস্টের 2টা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। লাস্টের সংখ্যা কত, 2টা ডিজিট নিয়ে 30 হয়। 30 কি 4 দ্বারা বিভাজ্য? না, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না। আবার আমরা জানি লাস্টে যদি 0 থাকে বা 5 থাকে, 0 বা 5 থাকে, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো তো এটা লাস্টে 0 আছে, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। একদমই মানে আমরা কিন্তু দেখেই বলে দিতে পারছি, তাই না? ওকে, এইভাবে মানে এই অধ্যায়টা একদম ছোট একটা চ্যাপ্টার ছিল, এটা তোমরা একদম ইজিলি সলভ করতে পারবে ম্যাথগুলো আমরা আশা করি। তাহলে আমরা পরের চ্যাপ্টারে যাই। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যে চ্যাপ্টার সেখানে আছে লসাগু এবং গসাগুর নিয়মগুলো। ঠিক আছে, লসাগু আর গসাগু মানে কি তোমরা বোঝো? লসাগু এবং গসাগুর ফুল মিনিং গুলো লিখো তো কমেন্টে। লসাগুর পূর্ণরূপ কি এবং গসাগুর পূর্ণরূপ কি? দেখি কে কি লিখলা। পারবে, ওকে, হুমায়রা পারবে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? ফাতিহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারবে। আচ্ছা যাই হোক, কে লিখছে এটা? দেবজিৎ। আর যে ডিজিট গুলো আছে ওগুলা, ও আচ্ছা 2 আছে, তাহলে 2 0 হবে। বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে দিলেই হলো। ওকে, পারবে পারবে পারবে। ওকে, হ্যাঁ, লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। শোনো, একটা হচ্ছে গুণিতক আর একটা হচ্ছে গুণনীয়ক। লসাগুর ক্ষেত্রে হচ্ছে গুণিতক। গুণিতক মানে কি, উৎপাদক, মানে হচ্ছে তোমার যে মানে তার যতগুলো উৎপাদক বলতে আমরা একটা সংখ্যার নামাতা করে করে অনেক 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 হিউজ পরিমাণ সংখ্যা বানাতে পারি। ধরো 3 গুণিতক, 3 কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, হ্যাঁ, তারপরে 3 5 15, এভাবে আমরা কিন্তু বলতেই থাকতে পারবো, তাই না? মানে গুণিতকের কোনো শেষ নেই। ঠিক আছে, আর গুণনীয়কের ক্ষেত্রে কিন্তু একটা লিমিট আছে। লিমিটটা কি, যেমন 12 গুণনীয়ক কি কি, মানে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 12 আমরা পাবো, মানে 12 মিলবে, সেগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। একটা হচ্ছে গুণিতক আর একটা হচ্ছে গুণনীয়ক। ধরো আমরা যদি লিখি, দুইটার পার্থক্যটা একটু বুঝাই তোমাদের। ধরো 18 এর গুণনীয়ক লিখবো। কি লিখবো? গুণনীয়ক। এই গুণনীয়ক লেখার নিয়ম হচ্ছে 18কে কোন কোন সংখ্যার নামাতা দিয়ে 18 মিলবে। আমরা 1 থেকে শুরু করব। ধরো 1 এর নামাতা দিয়ে কি 18 মিলে না? 18 একে 18, 2 দিয়ে মিলে, দেখো 2 এর নামাতা দিয়েও মিলে, 9 দুগুণে 18, 3 এর নামাতা দিয়েও মিলে, দেখো 3 6 18, 4 দিয়ে মিলে কি না, 4 4 16, 4 5 20 হয়। আচ্ছা, 5 এর নামাতা দিয়ে মিলে না, 6 এর নামাতা দিয়ে মিলে। দেখো 6 এরটা দিয়ে যখন মিলে আমরা বললাম 6 এরটা দিয়ে একবার হয়ে গেছে লেখা, 6 এর পরে 9 এরটা, এই যে 9 এরটা একবার হয়ে, যখন দেখবে যে একবার লেখা হয়ে গেছে ওই সংখ্যাটা আবার রিপিট হচ্ছে, তাহলে আর তোমার লেখার দরকার নেই। তার মানে আমাদের সংখ্যা সবগুলো পেয়ে গেছি গুণনীয়কের। কি কি দেখো, এই যে ইউ সিস্টেমে গণনা করবে সব সময়। ঠিক
ঠিক আছে, প্রথমে লিখবে 18 এর গুণনীয়ক গুলো কি কি। প্রথমে এখান থেকে শুরু করবে 1 2 3, দেন হচ্ছে এখান থেকে নিচ থেকে 6 9 18। তাহলে 18 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18। এই হচ্ছে গুণনীয়ক বের করার প্রসেস, বুঝেছো সবাই। আর গুণিতক বের করার নিয়ম হচ্ছে, দেখো গুণনীয়ক সবসময় কিন্তু ছোট হবে, একটা সংখ্যার গুণনীয়ক সবসময় ওই সংখ্যা থেকে ছোট হবে, কারণ এই সংখ্যাগুলো দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে। আর গুণিতক এটা কিন্তু গুণনীয়ক, আর গুণিতক সবসময় যে সংখ্যার গুণিতকের কথা বলবে তার চেয়ে বড় হবে, সমান বা বড় হবে। যেমন আমরা যদি 4 এর গুণিতক বের করি, গুণিতক, হ্যাঁ, লিখলাম 4 এর গুণিতক। গুণিতক কি হবে জানো, জাস্ট 4 এর নামাতার ফলগুলো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, হ্যাঁ, 4 4 7 28, 4 8 32, এভাবে মানে চলতেই থাকবে, চলতেই থাকবে, যার কোনো শেষ নেই। 4 11 44, হ্যাঁ, 4 12 48, এভাবে চলতেই থাকবে, এই গুণিতকের কোনো শেষ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে গুণিতক দেখো তো, গুণিতক গুলো কি সব সময় যে সংখ্যার গুণিতকের কথা বলা হচ্ছে তার চেয়ে কি সমান অথবা বড় হচ্ছে না? দেখো তো আস্তে আস্তে বড় হচ্ছে না? নামাতার ফলগুলো হচ্ছে গুণিতক। আর কোন সংখ্যা দিয়ে আমরা ওই সংখ্যাকে ভাগ করতে পারবো, ওইটা ভাজকগুলো হচ্ছে গুণনীয়ক, আর ভাজ্যগুলো হচ্ছে গুণিতক, ঠিক আছে। গুণিতক এবং গুণনীয়কের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো সবাই? লতে লঘিষ্ঠ, সাথে সাধারণ, গুতে গুণনীয়ক। তুমি তুমি অন্য কিছু মিন করতেছো কেন? হ্যাঁ আওসাফ, আচ্ছা, গুণিতক আর গুণনীয়ক আমরা বুঝেছি, তাই না? ওকে, এবার আসো ম্যাথে যাই আমরা। এগুলো তো আমরা ক্লাস 5-এই শিখেছি, তাই না? আচ্ছা, তোমরা বইটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিও, হ্যাঁ। ওকে, আচ্ছা, এই যে লসাগু গসাগুর ব্যাপারগুলো, এগুলো নির্ণয় করার অনেকগুলো প্রসেস আছে। এর মধ্যে এখানে কয়টা প্রসেস দেওয়া আছে। ধরো প্রথম যে নিয়মটা, সেখানে বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক, মৌলিক সংখ্যা মানে তো আমরা বুঝি যে সংখ্যাকে ওই সংখ্যা আর এক ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই যে সংখ্যাগুলোর কথা বলছে, এগুলোর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে জানো? ওই সংখ্যাগুলোকে উৎপাদক বিশ্লেষণ করে করে ভাঙাতে হবে। ভাঙানোর পর ওই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বের করব। বের করার পর একই ধরনের সাধারণ যে গুণনীয়কটা হবে সবার মধ্যে আছে, সবগুলো সংখ্যার উৎপাদকের মধ্যে যে গুণনীয়কগুলো আছে সেগুলো নেওয়ার পর সেগুলোর গুণফলই হবে নির্ণেয় গসাগু। ধরো প্রথম যে ম্যাথটা এখানে আছে 144, 240 আর 612। ধরো আমরা একটা করি। ওকে, কি কি আছে? 144, 240 আর 612, ঠিক আছে। 144, যাই হোক যে সংখ্যায় থাকুক আমরা লিখলাম, লিখার পরে 240 আছে, তাই না? আর 612, এই তিনটা ডিজিট দিয়েছে, তিনটা সংখ্যা দিয়েছে, একটা এটা এটা এটা, হ্যাঁ। এই তিনটাকে আমরা ভাঙবো, উৎপাদকে বিশ্লেষণ করব। ধরো প্রথমে 144 কে ভাঙলাম আমরা। প্রথমে 2 দিয়ে ভাঙা শুরু করবে, ঠিক আছে, একদম ছোট থেকে করতে হবে। 2 দিয়ে ভাঙলে এটা কি হবে? 72 দুগুণে 144। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাঙি কি হবে? ঠিক আছে, 36। আবার 36 কে 2 দিয়ে ভাঙলে কত হবে? 18 দুগুণে 36। 18 কে 2 দিয়ে ভাঙলে 9। 9 কে 2 দিয়ে ভাঙা যাবে না, 3 দিয়ে ভাঙতে হবে। 3 3 কে 9, ঠিক আছে। তাহলে আমরা দেখো 144 কে ভাঙলে কি কি পেলাম? 2 2 2 2 গুণ 3 গুণ 3, এরকম। আবার 240 কে যদি ভাঙি কি হবে? 2 দিয়ে ভাঙতে শুরু করতে হবে ভাঙাটা, ঠিক আছে। 120, এটাকে 2 দিয়ে ভাঙলে কত হবে? বুঝতে পারছো তো নাকি? 15 কে তো আর 2 দিয়ে ভাঙা যাবে না, 3 5 15, 5 কে আর ভাঙা যায় না, থাকলো
এবার আসো 612, 306, এটাকে আবার যদি ভাঙি কত হবে দেখো, 153, তাই না? 150, 300 আর 3, 3, 6। ওকে, এইভাবে সংক্ষেপে হিসাব করবে। 153 কে এখন দেখতে হবে, এটা তো 2 দিয়ে যাবে না কারণ এটা বেজোড় সংখ্যা, তাই না? আচ্ছা, এখন এটা 3 দিয়ে যায় কিনা এটা দেখার বুদ্ধি কি, এই সংখ্যাগুলোকে যোগ করব, 5 আর 3 8 আর 1 9। যেহেতু এই ডিজিটগুলোর যোগফল 9 হয়েছে, তাহলে অবশ্যই এটা কি 3 দ্বারা বিভাজ্য, কারণ 9 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা যাবে। 3 5 15, 3 1 3, 51 হয়। এখন 51 দেখো তো 3 দ্বারা বিভাজ্য কিনা, 5 আর 1 6, তার মানে 51 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? 3 17 হচ্ছে 51। এখন 17কে তো আর ভাঙানো যায় না কারণ এটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে আমরা 3টা সংখ্যা কিন্তু ভেঙে ফেলেছি অলরেডি, তাই না? ওকে, 3টাকে ভেঙে ফেলেছি। এখন আমরা লিখবো 144 এর যে মৌলিক গুণনীয়কগুলো, মৌলিকগুলো কিন্তু লিখবো, ঠিক আছে? এখানে মৌলিক গুণনীয়কগুলো কি কি পেয়েছি, সবগুলো মৌলিক। দেখো 2 গুণ 2, কয়টা 2, 1 2 3 4টা 2, 4টা 2 পেয়েছি, আর 2টা পেয়েছি 3। আর 612 ক্ষেত্রে কি কি পেয়েছি দেখো, 612 ক্ষেত্রে 1 2 3 4টা 2 পেয়েছি, আর একটা 3 পেয়েছি, আর একটা 5 পেয়েছি। আর 240 এর ক্ষেত্রে, হ্যাঁ 612 ক্ষেত্রে দেখো কি পেয়েছি, 2টা 2 পেয়েছি, আর 2টা পেয়েছি 3, আর একটা পেয়েছি 17। এখন এই যে পেলাম মৌলিক গুণনীয়কগুলো, এগুলোর মধ্যে সর্বোচ্চ 2 আছে কতবার, এখানে সর্বনিম্ন দেখবে সবসময়, সর্বোচ্চ না সর্বনিম্ন দেখবে যে কোন সংখ্যাটা সর্বনিম্ন সবগুলোর মধ্যে আছে কমপক্ষে, ঠিক আছে? দেখো এখানে 2টা 2 আছে, তার মানে কি 2টা 2 কমপক্ষে 2টা 2 সবগুলোর মধ্যে আছে না? তাহলে ওই 2টা 2 আমরা গসাগু হিসাবে নিব, ঠিক আছে? তাহলে আমরা যখন লিখব যে 144 240 ও 612 এর গসাগু সমান, দেখো তো সবগুলোর মধ্যে কিন্তু এখানে একটা 2 আছে, একটা আছে, একটা আছে, আবার আছে, মানে 2 বার করে 2 সবগুলোর মধ্যে আছে, তাহলে 2 বার করে 2 আমরা নিতে পারবো, মানে যে সংখ্যাটা সবগুলোর মধ্যেই আছে, 3টা সংখ্যার মধ্যে আছে ওইগুলো নিতে পারবো। আবার একটাতে আছে আরেকটাতে নাই, ওটা নেওয়া যাবে না। আবার 3-এর ক্ষেত্রে খেয়াল করো, কমপক্ষে একটা করে 3, এটার মধ্যে একটা 3 আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যে আছে, মানে কমপক্ষে সবগুলোর মধ্যে আছে, এরকম সংখ্যা নিতে হবে। তাহলে 3 3 3, তাহলে একটা 3 নিতে পারবো। আবার এখানে এক্সট্রা আরেকটা 3 আছে, কিন্তু এখানে তো আর নেই, তাহলে আর নেওয়া যাবে না। আবার এখানে 5 আছে, এখানে নেই, এখানে নেই, 17 আছে, এখানে নেই, এখানে নেই, নেওয়া যাবে না। আবার এখানে দেখো আরো 2টা 2 এক্সট্রা আছে, এখানেও 2টা আছে, কিন্তু এখানে আর নেই, তাহলেও নেওয়া যাবে না, মানে সবগুলোর মধ্যেই থাকতে হবে। তাহলে এই যে মৌলিক গুণনীয়ক, এগুলোর গুণফলটাই হবে নির্ণেয় গসাগু। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, এইভাবে তোমার মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের গসাগুটা করতে হবে, ঠিক আছে? সবাই কি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুর ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝেছো? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমরা এবার নেক্সট পার্টে যাই। আচ্ছা, 2 নাম্বারটা, তাহলে আমরা 1 নাম্বারের নিয়মটা বুঝেছি, মৌলিক গুণনীয়কের সাথে সেম ওয়েতে বাকিগুলা করব। 2 নাম্বার বলছে ভাগ প্রক্রিয়ায় গসাগু, এটা আরো ইজি, ঠিক আছে? ওইখানে তো জটিলতা ছিল, ভাঙানোর একটা জটিলতা ছিল, এখানে কোনো জটিলতা নেই। ভাগ প্রক্রিয়ায় গসাগু করো, তুমি যে প্রক্রিয়ায় গসাগু করো না কেন, ঘুরে ফিরে রেজাল্ট তো একই হবে, তাই না? মৌলিক গুণনীয়কের সাহায্যেই করো, বা ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করো, বা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়া আছে আরেকটা সংক্ষেপে করার জন্য, যেভাবেই করো তোমার রেজাল্ট একই হবে। প্রসেস অনেকগুলো, একটা ম্যাথের অনেকগুলো নিয়ম থাকতে পারে, এক একজন এক এক নিয়মে করাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, ভাগ প্রক্রিয়াটার নিয়ম হচ্ছে কি জানো, মনে করো এখানে 2টা সংখ্যা দিছে, যে 105 আর 165, এই 2টার মধ্যে ভাগ প্রক্রিয়ায় গসাগু। কি করতে হবে জানো, এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর মানে লাস্ট পর্যন্ত যত দিয়ে মিলবে সেটাই হচ্ছে গসাগু। 105 আর 165, ধরো আমি কত কত 105 আর হচ্ছে 165, এই যে 2টা সংখ্যা বলছে, এই 2টা সংখ্যার কি করতে বলছে,
গসাগু করতে বলছে ভাগ প্রক্রিয়ায়। আচ্ছা, তাহলে আমি কি করব, ছোট সংখ্যা কত 105, এই 105 কে 165 কে 105 দিয়ে ভাগ করব। তোমরা কি জানো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক বলে। আর যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। এবং ভাগ করার পর যে ফল পাই ওটা হচ্ছে ভাগফল। লাস্টে কোনো সংখ্যা অবশিষ্ট থাকলে সেটাকে বলি আমরা ভাগশেষ। ঠিক আছে? আচ্ছা, 105 কে 165 মধ্যে একবার যাই, তাই না? 105, 105 এ 105 লিখলাম, অবশিষ্ট থাকছে কত 60। এখন কি করবো জানো মজার বিষয়, এই যে অবশিষ্ট যেটা থাকলো না ভাগশেষ, এই ভাগশেষ দিয়ে আমরা এই ভাজককে আবার ভাগ করব। ভাজক কত ছিল 105, 105 কে ভাগ করব। ঠিক আছে? তাহলে 60 এ কি 60, 60 দুগুণে 120 হয়ে যায়, তাহলে একবার যাবে 60 লিখবো। ঠিক আছে? 5 লিখলাম, 10 থেকে 6 গেলে 4, 45 থাকলো না। এখন কি করব, এই 45 দিয়ে আবার এই যে পরের যে ভাজক সৃষ্টি হয়েছিল ওইটাকে ভাগ করব, ভাগ 60 কে ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, 45 এ কে 45, এইভাবে কিন্তু মানে চলতেই থাকবে যে পর্যন্ত ভাগশেষ 0 না হবে। ঠিক আছে? ওকে, এখন দেখো লিখলাম এটা, সরি, ওকে, লেখার পর এদের বিয়োগফল কত হবে 15, 60 থেকে 45 বাদ দিলে, তাই না? এই 15 দিয়ে আবার কি করব জানো, এই 45 কে ভাগ করব যেটা ভাজক ছিল আগে। 3 15 45 মিলে গেছে, আর নেই। তাহলে কত দিয়ে লাস্ট পর্যন্ত কোন ভাজক দিয়ে মিললো? 15 দিয়ে মিললো না? এই 15 হচ্ছে গসাগু। কার গসাগু? ওই যে 165 আর হচ্ছে 105। তাহলে তুমি লিখবে অতএব 105 ও 165 এর গসাগু সমান হচ্ছে কত 15। লাস্টে যে সংখ্যাটা দিয়ে মিলবে, হ্যাঁ, ওইটাই হচ্ছে নির্ণেয় গসাগু। ক্লিয়ার সবাই? ওকে, কে লেখছে আরিয়ান? তুমি কে? কাকে বলছো? আমাকে? আমার নাম হচ্ছে জাহিদা খাতুন, তোমাদের জাহিদা ম্যাম। নৌরিন বলছো ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। সাদ বলছো যারা ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ হলে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। ভাজ্য এন্ড ভাজক বুঝেছো, সমস্যা নেই। লাবিবা থ্যাংক ইউ। ফাতিহা বলছো আজ হ্যাঁ কুইজ আছে অবশ্যই। ভাজক ক্লিয়ার। বাড়ি বলছো ওকে। আর কে কি কমেন্ট করেছো? বাবা এটা কে? তাহমিদ কি বলছো? এগুলো আগেও করছি। হ্যাঁ আগেও তো করছো, আমি তো বলছি এগুলো তো অনেক আগে করানো হয়েছে। এগুলো আমরা রিভাইজ করছি, আবার রিক্যাপ করছি, কারণ না দশমিক ব্যবহার করা যাবে না। লাস্ট পর্যন্ত কিন্তু মিলে যাবে এক সময়। হ্যাঁ দেবজিৎ, এটা মিলে যাবে। দশমিক ব্যবহার করব না আমরা লসাগু গসাগুর সময়। গসাগুর ক্ষেত্রে যদি কোনো কিছু দিয়ে না মিলে তাহলে গসাগু হবে 1। ঠিক আছে? ধরো এমন দুইটা সংখ্যা দিল যেটাকে কোনোভাবে মিলবে না, মানে অনেক 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 করে ফেলছো, কোনোভাবেই মিলছে না, তখন ওদের গসাগু হবে 1। মনে থাকবে? যেমন আমি বললাম হচ্ছে দুইটা মৌলিক সংখ্যা লিখলাম, ধরো লিখলাম হচ্ছে 13 আর হচ্ছে ধরো লিখলাম হচ্ছে 17, দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। এই দুইটাকে তুমি যতই ভাগ করো না কেন কোনোভাবেই মিলবে না, কারণ এদের কোনো মৌলিক গুণনীয়ক মানে সাধারণ গুণনীয়ক নেই। না থাকলে কি হবে, সাধারণ গুণনীয়ক 1 আছে, তখন তাদের গসাগু হবে 1। ঠিক আছে? কারণ কোনো গুণনীয়ক যদি নাও থাকে, ধরো 13 কে ভাঙিয়ে আমরা লিখতে পারবো 13 এর গুণনীয়ক হচ্ছে 13 কে 13, আর 17 এর গুণনীয়ক হচ্ছে 17 কে 17, এগুলো ছাড়া আর নেই। তাহলে 13 গুণনীয়ক এই দুইটা, 17 গুণনীয়ক এই দুইটা, এই দুইটার মধ্যে কি মিল আছে? শুধু 1 মিল আছে। কোনো কিছু মিল না থাকলে 1টা মিল থাকবে। ঠিক আছে? তখন এই 13 আর 17 গুণনীয়ক হবে বা গসাগু হবে হচ্ছে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় ওইটাই তো গসাগু হয়, তাই না? 1 হবে। ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি দেখা যায় আনলিমিটেড করতে করতে মানে দেখা যাচ্ছে ঘুরে ফিরে মানে একই সংখ্যা আসছে, বিয়োগ করার পর আবার ঘুরে ফিরে ওইগুলাই ভাগশেষ হিসেবে আসছে বারবার,
মানে কোনোভাবে মিলছে না, তার মানে ওদের গসাগু হবে 1। ঠিক আছে, এটা হচ্ছে সহজ প্রক্রিয়া। আচ্ছা, 3 নাম্বারটা লসাগু নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। একটু আগে করেছিলাম গসাগু, এখন করব লসাগু। লসাগুটা কি জানো? লসাগু হচ্ছে অবশ্যই, যেহেতু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গুণিতক সব সময় যে সংখ্যার কথা মানে বলা থাকে যে এই সংখ্যার গুণিতক নির্ণয় করো, ওই সংখ্যার চেয়ে বড় হয় গুণিতকগুলো, তাই না? যেমন 5 এর গুণিতক কি 5, 10, 15, 20 এভাবে মানে গুণিতকগুলো বড় হয়। তার মানে লসাগু লঘিষ্ঠ, নাম লঘিষ্ঠ হলে কি হবে, কিন্তু ফলটা কিন্তু আসলে যে সংখ্যা বলা হয় তার চেয়ে বড়ই হয়। এখন বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। চলো করি, কি কি আছে এখানে। প্রথম সংখ্যাটা 15, 25, 30। ওকে, লিখি। ধরো লিখলাম কি কি, 15, হ্যাঁ 25, আর আছে হচ্ছে 30। এদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে। লিখি, 15কে আমরা যদি ভাঙাই, মৌলিক গুণনীয়ক বের করতে গেলে ওদেরকে ভাঙাইতে হবে। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে লিখতে হবে। 3 5 15, আর যায় না। তার মানে 15 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 গুণ 5, এই দুইটা সংখ্যায়। আবার 25 কে ভাঙালে কি পাবো আমরা, দেখো 5 5 25, তার মানে 25 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 5 গুণ 5, মানে উৎপাদকে বিশ্লেষণ করলে ভাঙালে। আবার 30 এর ক্ষেত্রে দেখো, 30 কে ভাঙালে কি হয়, 2 দিয়ে যাবে 15, 3 দিয়ে যাবে 3 5 15। 30 এর ক্ষেত্রে আসছে 2 গুণ 3 গুণ হচ্ছে 5, এরকম, তাই না? আচ্ছা, এখন এই একই নিয়মে ভাঙিয়ে যখন আমরা গসাগু করলাম, তখন দেখছি যে সবগুলার মধ্যেই আছে, সবগুলা সংখ্যার মধ্যে সাধারণভাবে যেটা মিল আছে, কমপক্ষে যতগুলো সংখ্যা মিল আছে সেটা হচ্ছে তাদের গুণফল হচ্ছে গসাগু। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি জানো, মিলগুলো তো যাবেই, অমিলগুলো সহ যাবে। আচ্ছা দেখো তো, সবগুলোর মধ্যে কি আছে, একটা করে 5 আছে, এটা হচ্ছে কমন, 5 5 5। তাহলে আমি যখন লিখবো যে 15, 25 ও 30 এর লসাগু সমান কত হবে, প্রথমে একটা 5 মিল আছে সবার মধ্যে, ওই 5টা নিলাম। এখন দেখো তো আর কিছু মিল আছে কিনা, সবগুলোর মধ্যে আছে এরকম নেই, তবে জোড়ায় জোড়ায় যদি থাকে ওই জোড়া থেকে একটা নিব। ধরো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তার মানে কি এক জোড়া 3 আছে, ওই 3 থেকে একটা 3 নিব, এক জোড়া থেকে একটা নিব। এছাড়াও বাড়তি যেগুলো থাকবে অমিল, ওইগুলোও নিব। কি আছে আরেকটা, একটা 5 আছে, একটা 2 আছে, 5 গুণ 2, তখন এদের গুণফলই হবে নির্ণেয় লসাগু। তাহলে লসাগু আর গসাগুর মধ্যে কি ডিফারেন্স? গসাগুর ক্ষেত্রে যদি এটা গসাগু করতে বলতো তখন এদের গসাগু হতো শুধু 5, কারণ 5 সবার মধ্যে ছিল একটা করে, আর কোনো কিছু হতো না। আর লসাগু করার কারণে এই যে জোড়া এক জোড়া মিল ওইখান থেকেও নিলাম, আবার এক্সট্রা যে বেশি আছে ওইগুলাও নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে লসাগুর নিয়ম। তারপরে 3টা গুণ করে দিবে, 5 5 25, 3 25 75, 75 দুগুণে 150, এইভাবে। ঠিক আছে, 150 সংখ্যাটা দেখো 15 দ্বারা, তারপর হচ্ছে 25 দ্বারা, 30 দ্বারা, সবগুলো দ্বারা। আচ্ছা একটা কথা মনে রাখবে, যে সংখ্যা আমরা লসাগুটা বের করব, ওই লসাগুটা যার যার লসাগু বের করব, ওই প্রত্যেকটা সংখ্যা দ্বারা ওই লসাগুটা নিঃশেষে বিভাজ্য হবে। দেখো 15 দ্বারা তো 15 দিয়ে 10 কে গুণ করলেই তো 150 হয়, তার মানে 15 দ্বারা 150 নিঃশেষে বিভাজ্য। 25 দ্বারা 6 25 150, 25 দ্বারাও মিলে। 30 দ্বারাও মিলে, তাই না? 5 30 150, তাই না? তার মানে লসাগুটা হচ্ছে এমন একটি সংখ্যা, যে যে সংখ্যার লসাগু করতে বলবে ওই প্রত্যেকটা সংখ্যা দিয়ে নির্ণেয় যে লসাগুটা পাবো ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, এবং লসাগুর যে ফলটা পাবো এটার যদি আমরা গুণিতক লিখি, ধরো 150 এর গুণিতক কি হবে, 150 কে 150, 150 দুগুণে 300, হ্যাঁ 3 150 কত হবে 450, এভাবে তো আস্তে আস্তে চলতে থাকবে, তাই না? এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে যে যে সংখ্যার কথা বলা হবে ওই সংখ্যার লসাগুটাও এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, এবং ওই লসাগুর যে গুণিতকগুলো আছে ওইগুলো এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে 100%।
ঠিক আছে, মনে থাকবে। কে বলছো এটা? আরিয়ান। হ্যাঁ, তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, তুমি কারোটা দেখতে পাবে না, তুমি শুধু আমি যদি কমেন্ট করি সেটা দেখতে পাবে এবং তোমারটা আমি দেখতে পাবো। আচ্ছা, লাবিবা 20-এ 20 পেয়েছিলে এই অঙ্কগুলোতে। আচ্ছা, ওয়েল ডান, অনেক সহজ। দেবজিৎ বলছে। তাহমিদ কি বলছো? ইয়েস, ওকে। বাড়ি কি বলছো? ও আচ্ছা, এত দ্রুত ক্যালকুলেট কিভাবে করছি? তোমরাও পারবে, ঠিক আছে, বেশি বেশি ম্যাথ করবে তাহলেই দেখবে। 1.5 কবে করানো হবে দেখি, কালকে যদি করাতে পারি, মানে নেক্সট ক্লাসে আর কি, নেক্সট যেদিন ম্যাথ ক্লাস আছে কুইজ দিয়ে দিব। কয়টা বাজে? ও, আর 10 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, কুইজ দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আচ্ছা দাঁড়াও, তোমাদের দেখি আর কিছু বাকি থাকলো কিনা এখানে। অনেকগুলো আছে। আচ্ছা দেখো তো, তোমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আছে, এই যে ডাকের অঙ্কগুলো আছে, এইগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। আর 3 নাম্বার আছে মৌলিক গুণনের সাথে, এটা তো দেখালাম। ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু, এটা তো পারো, এই যে সিঁড়ি বানিয়ে বানিয়ে যে করা, এগুলো পারো কিনা? না পারলে অবশ্যই কমেন্টে লিখো, আমরা করাবো। আর এই যে ডাকের অঙ্কগুলো আছে, যারা নতুন ভর্তি হয়েছে তাদের কাছে তো রেকর্ড ক্লাস নেই, যারা আগে ছিলে তাদের কাছে অবশ্যই রেকর্ড ক্লাস আছে, তারা দেখে নিতে পারবে। আর এইগুলোর মধ্যে কারো কোনো যদি প্রবলেম থাকে আমরা নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে। আর যদি বলো যে না এগুলো আমরা এমনিতেই পারি, তাহলে আমরা পরের চ্যাপ্টারে যাব। এখনই বলো তো যে আমরা নেক্সট ক্লাসে কি এই ডাকের অঙ্কগুলো করাবো, নাকি হচ্ছে স্কিপ করে নেক্সট চ্যাপ্টারে যাব 1.5 থেকে করাবো, এটা বলো। অনেক সহজ। দেবজিৎ বলছো। আর আচ্ছা, যারা পারবে তাদের কিছু বলতে হবে না, যারা পারবে না শুধু তারা কমেন্ট করো। পারি না কে বলছো? মিনা তো, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কুইজ লিংক দিচ্ছি। যারা পারো তাদের বলতে হবে না, যারা পারো না তারা তারা বলবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা বলছো পারো না তাদের কি, একজন বলছো শুধু পারি না, যে বলছো পারি না তার কি অ্যানুয়াল এক্সামে এই চ্যাপ্টারটা আছে? না থাকলে আমরা স্কিপ করব। আচ্ছা, 1.5 খুব দরকার। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে 1.5 নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আরাফুল ইসলাম 9 নাম্বারটা নিয়ে প্রবলেম আছে, তাই না? আচ্ছা, এটা নেক্সট ক্লাসে করাবো, যেহেতু আর মাত্র 10 মিনিট টাইম আছে। তোমাদের কুইজ লিংকটা দিয়ে দিই। মিনা তো বলছো যে আছে, ও আচ্ছা আচ্ছা আছে, তাহলে তো করাতেই হবে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, তোমাদের কুইজ লিংকটা আমি দিয়ে দিই। পাওনি নওরিন? কি বলছো? মেন চেটে দেখো। হ্যাঁ, আমার নিয়ে আসছো। লাবিবা 10 আউট অফ 10 পেয়েছো, থ্যাংক ইউ। কে কত মার্ক পেলে কমেন্টে জানাও দেখি। তাহারা বাড়ি পেয়েছো 10 আউট অফ 10, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর দ্রুত করো, হ্যাঁ, এরপর তো আবার তোমাদের ক্লাস আছে। আমি বসে থাকো এদিকে, নিজেদের মার্কগুলো দেখি বলে। আদিবা পেয়েছো 10 আউট অফ 10, ভালো তো, তোমরা তো সবাই অনেক ভালো পারো দেখছি, থ্যাংক ইউ।
আচ্ছা, আউটসাপ পেয়েছো 10 আউট অফ 10। দেখতে পেয়েছি, এতবার দিতে হবে না। থ্যাংক ইউ। আরিয়ান পেয়েছো 10, ধন্যবাদ। আরওয়া তুমিও 10 পেয়েছো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে সবাই 10 পাচ্ছ। অনেক ইজি করে ফেলেছিলাম কুইজগুলো নাকি? চ্যাপ্টারটা ইজি, সো ইজি, ওকে। ম্যাথগুলো ইজি যে, এই জন্য পারলে সবই ইজি মনে হয়। সাদাকাত